অনেক দিন পর এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। 8ই জুলাই আমি একটি ভিডিও দিয়েছিলাম ট্রেনের মধ্যে থেকে। তারপর বলেছিলাম ভেলোরে গিয়ে আমি ভিডিও দেব, কিন্তু ভেলোরে যাওয়ার পর আমার ইচ্ছা থাকলেও আমি কোনো ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে, ওখানে তো শুধু আমি আমার জন্য যাইনি, আমার এক আত্মীয়কে নিয়ে গিয়েছিলাম, তাকেও দেখাতে হতো। ফলে হতো কি, সকালবেলায় যদি হসপিটালে যেতাম প্রায় দিনটা কেটে যেত। কোনো দিন 3টে, কোনো দিন 4টে বেজে যেত। তারপরে ক্লান্ত হয়ে বাড়ি আসা এবং স্নান করে কিছু খেয়ে আমি এতই ক্লান্ত হয়ে পড়তাম যে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তাম। ভিডিও দিতে পারতাম না, কারণ আমাকে ওই বাড়ি এসেই খেতে হতো। আমি তো বাইরের খাবার সহ্য করতে পারি না, ফলে বাইরে ইচ্ছা থাকলেও আমি কিছু খেতে পারতাম না। ওই চা বিস্কুট, এর বেশি বাইরে আমি কিছু খেতাম না। যাই হোক, তারপরে যথারীতি আমার চেক আপ শুরু হলো। চেক আপ ওখানে করলাম। চেক আপ করার পরে যেদিন রিপোর্টের দিন, সেদিন ডাক্তারের কাছে গেলাম রানীপেটে, কারণ কার্ডিওলজি ডিপার্টমেন্ট বর্তমানে রানীপেটে ট্রান্সফার করা হয়েছে। ডাক্তার রিপোর্ট দেখে যা আমাকে বললেন, আমি শোনার পরে একটি কথাও বলতে পারিনি। আমার এমনই মেন্টাল অবস্থা তখন হয়েছিল যে আমি ডাক্তারকে কোনো প্রশ্নও করতে পারিনি। আমি চুপ হয়ে গিয়েছিলাম, কারণ আজকে যে 7-8 মাস আগে আমি যে চেক আপটা করেছিলাম এবং বর্তমানে যে চেক আপটা করা হলো, এতে অবস্থার অবনতি হয়েছে, অনেকটাই অবনতি হয়েছে। আমি ভাবতেও পারিনি এতটা অবনতি হবে, কারণ হার্টের 2টো চেম্বার আমার কাজ করছে না, খুব সামান্য কাজ করছে। একটা চেম্বার বড় হয়ে গেছে, কাজ সামান্য কাজ করছে, আর একটা চেম্বারে ওদের ভাষায় আউটপাউচিং হয়েছে। এটা যারা এ বিষয়ে অবগত আছেন তারাই বুঝবেন, অন্যেরা বুঝবে না। যাই হোক, 2টো চেম্বার প্রায় অকেজো সামান্য কাজ করছে। এছাড়া হার্টের যে খারাপ অবস্থাগুলো পূর্বে ছিল সেগুলো তো আছেই। ডাক্তার আমাকে এটা দেখে এবং ইসিজি দেখে উনি খুব কড়া কড়া ওষুধ লিখে দিলেন। বললেন, না না, আপনার অনেক স্ট্রং ওষুধের প্রয়োজন। এবং ইসিজিতে দেখা যাচ্ছে আমার হার্ট রেট ম্যাক্সিমাম বেশি, খুব বেশি। এবং এই হার্ট রেট থাকলে যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। স্ট্রোক তো হতেই পারে, হার্ট অ্যাটাক হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। উনি অনেক স্ট্রং ওষুধ লিখলেন। ভেবে দেখলেন না ওষুধগুলো আমি খেতে পারবো কি না। পূর্বে কিন্তু আমি জানিয়েছিলাম যে আমি ওষুধপত্র খেতে পারি না, তা সত্ত্বেও ওষুধগুলো উনি লিখলেন, বললেন আপনাকে খেতেই হবে। প্রায় মাসে কয়েক হাজার টাকার ওষুধ আমার জন্য বরাদ্দ করা হলো। সবথেকে বড় কথা, এসব ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া, এটা কি করে সহ্য করব। আমি তো এমনিই কোনো ওষুধ খেতে পারি না। সামান্য একটা ক্যালপল খেলে আমার লুজ মোশন হয় বা আমার অসুবিধা হয়, সেক্ষেত্রে এই ধরনের স্ট্রং ওষুধ আমি কি করে খাবো, এই চিন্তাটা আমার মনের মধ্যে সর্বদা করে করে খাচ্ছে। এবং ওষুধপত্র কেনা হলো। এখন যা কন্ডিশান, ডাক্তার বললেন 3 মাস পরে আসুন। এই কন্ডিশানে 3 মাস নয়, প্রায়
15 দিন 20 দিন কিংবা 1 মাস অন্তর চেক আপটা করা উচিত। এবং এই ওষুধপত্র ডাক্তারের তত্ত্বাবধানে খাওয়া উচিত, কারণ এর যখন পার্শ্ব প্রতিক্রিয়া হবে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করা উচিত। তাহলে তারা ওষুধের ডোজ কমাতে পারে, এমনকি ওষুধটি পাল্টে দিতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে তো এগুলো হবে না। আমি কি করব? আমি যেখানে বাস করি এখানে কোনো ভালো কার্ডিওলজিস্ট নেই, এমনই দুর্ভাগ্য। এবং সঠিক চেক আপ করার পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। করতে হলে আমাকে কলকাতায় ছুটে যেতে হবে। কথায় কথায় কি কলকাতায় ছুটে যাওয়া সম্ভব? ওষুধপত্র শুরু করলে কোনো যদি অসুবিধা হয় আমি কি করে কলকাতায় ছুটে যাব? এসব ওষুধের যে সাইড এফেক্ট, এই ভাবনায় আমি প্রায় শেষ হয়ে যাচ্ছি। কি করব? মাথায় তো আকাশ ভেঙে পড়েছে। অথচ ওষুধ শুরু না করলে চলবে না। এবং ওষুধ শুরু করলেই যে খেলেই যে আমি ভালো থাকবো এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই। ওষুধ খেয়ে অর্ধেক লোক ভালো থাকে, অর্ধেক লোক থাকে না, অবস্থা ক্রমশ খারাপের দিকে যায়। ওষুধ কিছুই না, এই যে অবনতিটাকে স্লো করে দেয়া, হার্টের যে অবনতি, হার্টের যে ক্ষতি, হার্ট ফেলিওর যেটা হচ্ছে, এটা হবেই। ওষুধ এর গতিটাকে স্লো করতে পারে, অর্ধেক লোককে স্লো করতে পারে, বাকি অর্ধেক লোককে কিচ্ছু করতে পারে না। তাদের ক্ষেত্রে ওষুধ কাজও দেয় না। এখন আমার ক্ষেত্রে কি হবে সে তো আমি জানি না, ওষুধটা খেয়ে দেখতে হবে। এটা হচ্ছে হার্ট ফেলিওরের মূল কথা। যদি ওষুধ আমার ক্ষেত্রে কাজ দেয় বা আমার হার্ট ফেলিওরকে স্লো করতে পারে, আমার সমস্যাকে কমিয়ে রাখতে পারে, তাহলে হয়তো আমার আয়ু একটু বাড়তে পারে। না পারলে তো আপনারা জানেন। এবং আমার যে অবস্থাগুলো সৃষ্টি হয়েছে এতে যে কোনো মুহূর্তে স্ট্রোক, হার্ট অ্যাটাক বা ওই যেটা আপনাদের বললাম আউটপাউচিং, ওটা ফেটে যেতে পারে। তখন সমূহ বিপদ, প্রচণ্ড ব্লিডিং শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে বেঁচে থাকাটা কার্যত অসম্ভব, কারণ তৎক্ষণাৎ একটা সার্জারি প্রয়োজন হয়ে পড়বে। সেটা আমি কোথায় করব? যেখানে সামান্য চেক আপ করার ব্যবস্থা নেই, একটা কার্ডিওলজিস্ট নেই, সেখানে এই ধরনের সার্জারি এ তো হাস্যকর। কী দুর্ভাগ্য, কী জায়গায় আমি বাস করি। মাঝে মাঝে বিরক্ত চলে আসে, ধুর, কিচ্ছু ভাল লাগে না। সর্বদা ভগবানের কাছে নিজের মৃত্যু কামনা করি। কি হবে বেঁচে থেকে? এত কষ্ট সহ্য করে, এত টাকার ওষুধ খেয়ে কি হবে? অ্যাকচুয়াল আমি বেঁচে থাকি বা না থাকি আমার মুখপানে চেয়ে তো কেউ নেই। আমি মরে গেলেও কারো কিছু যায় আসে না, আমি বেঁচে থাকলেও কারোর যায় আসে না। সেক্ষেত্রে আমার বেঁচে থেকে লাভটা কী? আমি সর্বদা ভগবানের কাছে নিজের মৃত্যু কামনা করে চলেছি যে আমাকে চিরমুক্তি দাও, কিন্তু হচ্ছে না। এখন দেখি, ওষুধপত্র শুরু করতে হবে, তারপরে আমি কেমন থাকি, কি থাকি না থাকি সেটা পরের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। যদি ভালো থাকি, যদি সুস্থ থাকি, তাহলে মাঝে মাঝে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। কন্টিনিউ ভিডিও হয়তো আমি দিতে পারবো না, মাঝে মাঝে চেষ্টা করব। তবে আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার মনের জোর আসবে যে না, ভিডিও দেওয়ার ইচ্ছাটাও একটু বাড়বে। আজকে নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।